আজ বিশেষ একটি দিন। আমরা এখানে আলোচনা চলছে, বিশেষ করে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল, তার সম্পর্কেও কালকের আনন্দবাজার পত্রিকায় নিন্দাসূচক লেখা হয়েছে, পড়েছি। এই যে আমাদের পশ্চিমবাংলায় বা ভারতবর্ষের বিভিন্ন স্থানে, এমনকি যোগী আদিত্যনাথও যোগেন্দ্রনাথ মণ্ডল সম্পর্কে অপপ্রচার করছেন, আরও অনেকেই সবাই অপপ্রচার করছেন, আমাদের তপশিলি এসসি এসটি ওবিসি সমাজের মানুষের কান ভাঙানি দিচ্ছেন। এই যে এটা মোকাবিলা করা দরকার। বিষয়টা হলো এই যে তাকে বলা হয়, আমি যাব এই বিষয়ে, তাকে বলা হয় দলিত মুসলিম ইউনিটি করেছিলেন। যোগেন্দ্রনাথ মণ্ডল দলিত মুসলিম ইউনিটি করেননি, এটা ভুল কথা। এই শব্দটা ভুল। এই শব্দের দ্বারা কি হচ্ছে, হিন্দুত্ববাদীরা আমাদের এসসি এসটি ওবিসি মানুষজনদের ভাগিয়ে নিয়ে ওদের গ্রুপে নিয়ে চলে যাচ্ছে। ওরা যেন যোগেন্দ্রনাথ মণ্ডলের চর্চাটা না করে এই সব একটা করছে। আসলে যোগেন্দ্রনাথ মণ্ডল কি করেছিলেন, ইন্ডিপেন্ডেন্ট শিডিউল কাস্ট পার্টি করেছিলেন 1938 সালে। তার সঙ্গে পরবর্তীকালে মুসলিম লীগ দলের রাজনৈতিক বোঝাপড়া হয়েছিল শর্ত সাপেক্ষে, এছাড়া অন্য কিছুই নয়। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়রা, ফজলুল হক সরকার, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এই ফজলুল হক 37 সালে বাংলার প্রধানমন্ত্রী হয়েছিলেন। 1940 সালে মুসলিম লীগের সভা হয়েছিল লাহোরে, 23শে মার্চ। সেই সভায় এই বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক বলেছিলেন মুসলমানদের জন্য আলাদা দেশ চাই। সেই ফজলুল 1940 সালে, আর 1941 সালের 11ই ডিসেম্বর তারিখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই ফজলুল হকের সঙ্গে হাত মিলিয়ে অর্থ দপ্তর নিয়েছিলেন এই বাংলায়। সেটা কোনো দোষের নয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফজলুল হকের সঙ্গে সরকার গঠন করেছেন, ওটা কোনো দোষের নয়। দলিত, ওটা ব্রাহ্মণ মুসলিম জোট নয়। কিন্তু কি করলেন ওরাও, ওই সরকার যখন পড়ে গিয়েছিল, ওরাও যোগেন্দ্রনাথ মণ্ডলের শরণাপন্ন হয়েছিলেন। কোন যোগেন্দ্রনাথ মণ্ডল? যিনি ইন্ডিপেন্ডেন্ট শিডিউল কাস্ট পার্টি করেছিলেন। যে জাতির দল নেই সে জাতির বল নেই, গুরুচাঁদ ঠাকুর বলেছেন। সে তার প্র্যাকটিক্যাল করেছেন যোগেন্দ্রনাথ মণ্ডল। উনি যখন সিঙ্গেল এমএলএ হয়েছিলেন 37 সালে, তখন তো ফজলুল হক পাত্তাই দিচ্ছে না। ওনার কিছু মানে সিঙ্গেল এমএলএ হিসাবে দাবি দেওয়া ছিল। আর আমাদের তো 30-32 জন নির্দল রূপে জিতেছিল, বা হিন্দু মহাসভা থেকে 2-3 জন শিডিউল কাস্ট জিতেছিল, এসব ছিল। কিন্তু যোগেন্দ্রনাথ মণ্ডলকে ফজলুল হক পাত্তা দিচ্ছেন না, বা কেউ ওই অ্যাসেম্বলিতে পাত্তা দিচ্ছেন না। উনি তখন 1938 সালে বাবা সাহেবের সঙ্গে পরিচয় ঘটেনি। তখন 38 সালে হেমচন্দ্র নস্কর এবং আরও শিডিউল কাস্টদের নিয়ে উনি ইন্ডিপেন্ডেন্ট শিডিউল কাস্ট পার্টি তৈরি করেছিলেন। তখন ওনাকে গুরুত্ব দেওয়া আরম্ভ করলো সকলে। এইবার ওনার বক্তৃতা অনুযায়ী কিন্তু ওই গভর্নমেন্ট 2বার পড়ে গেল বলতে গেলে, এবং মুসলিম লীগও তখন বাধ্য হলো সমর্থন প্রত্যাহার করে নিতে। সরকার পড়ে গিয়েছিল। পরবর্তীকালে নাজিমউদ্দিন কি করলেন, যোগেন্দ্রনাথ মণ্ডলের যে শর্ত, যে 6 জন, 3 জনকে মন্ত্রী পদ দিতে হবে, 3 জনকে ক্যাবিনেট সচিব পদ দিতে হবে, 5 লক্ষ টাকা গ্রান্ট দিতে হবে, ইত্যাদি ইত্যাদি, এবং এই কৃষকদের এই সুবিধা দিতে হবে, পাট চাষিদের এই সুবিধা দিতে হবে, প্রাথমিক স্কুলে এই ফি ব্যাপারে এই সুবিধা দিতে হবে, আরও নানা রকম করেছিলেন, এজেন্ডা করেছিলেন। সেই সমস্ত কিছু লিখিতভাবে শর্ত মেনে নিয়েছিল নাজিমউদ্দিন, মুসলিম লীগ। এবং কার শর্ত? ইন্ডিপেন্ডেন্ট শিডিউল কাস্ট লীগ পার্টির নেতা যোগেন্দ্রনাথ মণ্ডলের শর্ত। নট অনলি যোগেন্দ্রনাথ মণ্ডল, সিঙ্গেল নন। তাহলে তিনি একটা দলের নেতা। এই দল যদি গঠন না করতেন কি হতো? তার কথা কি নাজিমউদ্দিন শুনতো না? এটা এক। পরবর্তীকালে কি হলো, আমরা কি দেখলাম, আম্বেদকরের সঙ্গে পরিচয়, আমি ওই পর্বে যাচ্ছি না। উনি এখানে বাবা সাহেবের সঙ্গে পরিচয়ের আগেই উনি শুনেছেন ওখানে মহারাষ্ট্রে উনি তপশিলি ফেডারেশন দল প্রতিষ্ঠা করেছেন 42 সালে। যোগেন্দ্রনাথ মণ্ডল সেটা শুনে আম্বেদকরের সঙ্গে ডাইরেক্ট তখনও পরিচয় ঘটেনি। তার আগেই ওই দলেরই, আম্বেদকরের ওই দলের রাজ্য শাখা তৈরি করলেন। শুধু শুনে, মানে রাউন্ড টেবল বৈঠকের গল্প বা কাহিনী যোগেন্দ্রনাথ মণ্ডলের রপ্ত হয়ে গেছে। এই যোগেন্দ্রনাথ মণ্ডল যদি আরেকটু সিনিয়র হতো,
আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যোগেন্দ্রনাথ মণ্ডলের কর্মধারা অনুযায়ী পুনা চুক্তি হতো না। পুনা চুক্তি করতে দিতেন না যোগেন্দ্রনাথ মণ্ডল। হ্যাঁ, মুকুন্দ বিহারী মল্লিক পাশে ছিলেন, আম্বেদকরের পাশে ওই পুনা চুক্তির ওই পিরিয়ডে ছিলেন, কিন্তু আমাদের সমাজের মানুষেরা বহু বিরুদ্ধে চলে গিয়েছিল। এই হেমচন্দ্র নস্কররা এখানে আম্বেদকরের বিরুদ্ধে চলে গিয়েছিলেন এবং এমসি রাজা বিরুদ্ধে চলে গিয়েছিলেন, ফলে পুনা চুক্তি হয়ে গেছে অনেক। কিন্তু যোগেন্দ্রনাথ মণ্ডলের মতন একজন মানুষ নেতৃত্বকে যদি আম্বেদকর 32 সালে পেয়ে যেতেন, 30 সালে পেয়ে যেতেন, পুনা চুক্তি হতো না। এটা আমার বিশ্বাস যোগেন্দ্রনাথ মণ্ডলের প্রতি। তো উনি যখন এখানে তপশিলি দলটা তৈরি করলেন, এই যোগেন্দ্রনাথ মণ্ডল, পরবর্তীকালে উনি আম্বেদকর তখন শ্রমমন্ত্রী, কেন্দ্র সরকারের মানে ব্রিটিশ সরকারের ওই শ্রমমন্ত্রী, ওই একটা মহারাষ্ট্রে একটা মিটিং হয়েছিল, এই বাংলা থেকে এনেও ছিলেন শ্রমমন্ত্রী নাজিমুদ্দিন সরকারের। ওইখানে গিয়ে এই সমস্ত ভারতবর্ষের শ্রমমন্ত্রীরা ওখানে গিয়েছিল, সেইখানে গিয়ে পরিচয় করেছে আম্বেদকরের সঙ্গে। এই হলো আম্বেদকরের সঙ্গে যোগেন্দ্রনাথ মণ্ডলের পরিচয়। এরপরে আমরা কি দেখলাম যে 1946 সালে নির্বাচন হলো, পরবর্তীকালে 37 সালের পরে 1946 সালে নির্বাচন হলো। সেই নির্বাচনে সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী হচ্ছে এবং যোগেন্দ্রনাথ মণ্ডল তিনিও ওই সরকারে মন্ত্রী পদ নিচ্ছেন। ঠিক আছে, এইবার কি হলো যে সাধারণ নির্বাচন, বাবা সাহেব যে দলটা তৈরি করেছিলেন সেই দলের পক্ষ হয়ে এখান থেকে কেবল অবিভক্ত বঙ্গ, কেউ যেন পশ্চিমবঙ্গ বলছিল, আমি পশ্চিমবঙ্গ বলবো না, কারণ বাংলা তখন ভাগ হয়নি, অবিভক্ত বাংলা। সেই অবিভক্ত বাংলার একটা স্থান থেকে, বরিশাল থেকে জিতেছিলেন যোগেন্দ্রনাথ মণ্ডল, ওই শিডিউল কাস্ট বাবা সাহেব যে দলটা করেছিলেন, এবং সারা ভারতবর্ষে 30টা আসন দিয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর। কিন্তু আম্বেদকর নিজেও সাধারণ নির্বাচনে হেরে গিয়েছিলেন, মানে মানুষের দ্বারা যে ভোট, সেই নির্বাচনে হেরে গিয়েছিলেন। তো যাই হোক, যোগেন্দ্রনাথ মণ্ডল জিতলেন। তারপর তো আমরা এখানে শুনেছি যে বাবা সাহেবের গণপরিষদে যাওয়া দরকার, সেখানে আগে ম্যাকডোনাল্ড মানে যে গ্রাউন্ড লেভেল বৈঠকে আম্বেদকর যাতে না যেতে পারে তার জন্য কংগ্রেস চক্রান্ত করেছিল। সে তখন ম্যাকডোনাল্ড সঙ্গে যোগাযোগ করে বাবা সাহেব সেখানে গিয়েছিলেন। এইবার আবার একটা সমস্যা দেখা দিল গণপরিষদে যাওয়া নিয়ে। গণপরিষদে যাওয়া নিয়ে আর একটা সমস্যা দেখা দিল তখন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গণপরিষদে যাওয়া নিয়ে সমস্যা দেখা দিল তখন যোগেন্দ্রনাথ মণ্ডল এখানে সোহরাওয়ার্দী সরকারের মন্ত্রী, উনি বললেন, চ্যালেঞ্জ দিলেন, কংগ্রেসের মতন অত শক্তিশালী দল, সেই সময় বিপুল শক্তির অধিকারী কংগ্রেস দল, সেই দলকে চ্যালেঞ্জ দিচ্ছেন কে? যোগেন্দ্রনাথ মণ্ডল। হ্যাঁ, চ্যালেঞ্জ দিলেন এবং তিনি তখন আলোচনা শুরু করলেন। এখানকার শিডিউল কাস্ট এমএলএ যারা ছিল, তো হেমচন্দ্র নস্কর ছিল, পিআর ঠাকুর ছিল, আরও অনেকেই ছিল, তারা তো নিজেরাই গণপরিষদে যাওয়ার জন্য করছেন, গিয়েওছেন, নির্বাচিত হয়েছেন, কংগ্রেস তাদের জিতিয়েছে। এবার কি হলো, মুকুন্দ বিহারী মল্লিক রাজি হয়ে গেলেন, যোগেন্দ্রনাথ মণ্ডল নিজে একটা ভোট, দুটো ভোট, আর নগেন্দ্রনারায়ণ রায় ক্ষত্রিয় সমিতি রংপুর থেকে জিতেছেন রাজবংশী সমাজের, উনি রাজি হয়ে গেলেন যোগেন্দ্রনাথ মণ্ডলের কথায়। উনি অনেক আগে থেকেই যোগেন্দ্রনাথ মণ্ডলের সঙ্গে ছিলেন এবং ইন্ডিপেন্ডেন্ট যে শিডিউল কাস্ট পার্টি হয়েছিল তখনও নগেন্দ্রনারায়ণ রায় ছিলেন। ঠিক আছে, এইবার কি হলো, কংগ্রেসের দুজন এমএলএ গয়ানাথ বিশ্বাস আর দ্বারিকানাথ বারুরি, কংগ্রেস হুইপ জারি করেছিল আম্বেদকরকে সারা ভারতবর্ষে কেউ যেন গণপরিষদের নির্বাচনে নির্বাচিত না করে। তখন কি হলো, গয়ানাথ বিশ্বাস কংগ্রেসের এমএলএ, দ্বারিকানাথ বারুরি কংগ্রেসের এমএলএ, এই দুজন এমএলএ কংগ্রেসের হুইপকে অমান্য করে বলল আমরা আম্বেদকরকে ভোট দেবো গণপরিষদে। তখন কংগ্রেসের গুন্ডারা কি করলো, এই কংগ্রেস দল কি করলো, গয়ানাথ বিশ্বাসকে অপহরণ করলো, করে গোপন ডেরায় নিয়ে গেল। খেলা বেঁধে গেল। এইবার কি খেলা বাঁধলো, সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী আর সেই সরকারের একজন মন্ত্রী যোগেন্দ্রনাথ মণ্ডল। আজকের আমরা যোগেন্দ্রনাথ মণ্ডল সম্পর্কে আমাদেরই মানুষজন মনুবাদীদের কথায় মানে উল্টো পাল্টা কথা বলছে, আম্বেদকরের পক্ষে বলে কিন্তু যোগেন্দ্রনাথ মণ্ডলের বিপক্ষে বলে, আমাদের এই মানুষজন জানে না ইতিহাস। তো সুতরাং সেই সময় যোগেন্দ্রনাথ মণ্ডল যদি সোহরাওয়ার্দী সরকারে না থাকতেন, যোগেন্দ্রনাথ মণ্ডল প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দীকে বললেন
যে গয়নাথ বিশ্বাসকে উদ্ধার করে যেন তেন প্রকারে অ্যাসেম্বলিতে নিয়ে বাবা সাহেবকে ভোট দেওয়াতে হবে, পুলিশ দিতে হবে। সরাদি মন্ত্রিসভার যোগেন্দ্রনাথ মণ্ডল ঠিক আছে, সরাদির সঙ্গে সঙ্গে পুলিশের ব্যবস্থা করে দিল ইতিহাস, এবং সেই পুলিশ গয়নাথ বিশ্বাসকে উদ্ধার করে নিয়ে বিধানসভায় নিয়ে পুরো প্রোটেকশন দিয়ে ভোট হলো, আম্বেদকর জিতে গেল। তারপরে তো বাংলা ভাগ ইত্যাদি সে তো পরের গল্প। এইবার একটা সাংবিধানিক সংকট, তখন ওরা মহারাষ্ট্রে নিয়ে গেল, সেটা অন্য প্রশ্ন। তাহলে এই যে সংকটকালীন একটা মুহূর্তে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল যে কাজটা করলেন, এবং তখন যারা দলিত মুসলিম মানে করে ওই যোগেন্দ্রনাথ মণ্ডলের গায়ে কাদা ছেটাতে চায়, তারা কি জানে উনি যদি সরকারি সরকারের মন্ত্রী না থাকতেন তাহলে ওনার ওই পুলিশ দিয়ে গয়নাথ বিশ্বাসকে কি উদ্ধার করতে পারতো? আম্বেদকর কি যেতে পারতো? আর আম্বেদকর যদি সংবিধানে না যেতে পারতো, মানে গণপরিষদে না যেতে পারতো, তাহলে কি হতো? তারপর তো ওনাকে গণপরিষদে যাওয়ার পরে তাও কংগ্রেস চায়নি ওনাকে সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বানাতে। তখন নেহরু কী করলো, ব্রিটেনে জেনিংস আইনজ্ঞ, সেই জেনিংসকে নিয়ে আমাদের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান করবে, তাকে দিয়ে সংবিধান রচনা করাবে কংগ্রেস। হ্যাঁ, ব্রিটেন তখন পাল্টা বলে দিচ্ছে, যেখানে আম্বেদকরের মতন একজন ব্যক্তি নির্বাচিত হয়ে গেছে গণপরিষদে, সেখানে জেনিংসের কোনো প্রয়োজন হবে না। ব্রিটেনও ভয় পেয়েছিল। কেন ভয় পেয়েছিল? ব্রিটেন ভয় পেয়েছিল এই কারণে যে জেনিংসকে যদি ওখানে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান করা হয়, ওই গণপরিষদে তো আম্বেদকরও আছে, সুতরাং সেখানে জেনিংস যে কনস্টিটিউশন রচনা করবে আম্বেদকরের সামনে, তো তাকে জবাবদিহিটা করতে হবে। কারণ রাউন্ড টেবিল বৈঠকের গল্প ব্রিটিশ জানে, ব্রিটিশ আম্বেদকরকে চেনে, ভারতবর্ষের আমাদের মানুষরা চিনতে পারিনি আজও। আর ওরা চেনে, ওরা চিনে অ্যাভয়েড করতে চায়, ছাঁটাই করতে চায়। আমাদের মানুষদের চেনাতে হবে যে ব্রিটেন তখনও পর্যন্ত জেনিংসকে এখানে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান করতে পাঠায়নি, বলে না না, আম্বেদকরের মতন একজন মানুষ ব্যক্তি যেখানে জিতেছে সেখানে আর কার প্রয়োজন নেই। তখনই গান্ধী বাধ্য হলো, যে নেহরুকে বলল কিচ্ছু করার নেই, তোমরা তো খুব চেষ্টা করলে, পারলে না তো আম্বেদকরকে আটকাতে, এখন দাও তাকে দায়িত্ব, এইবার তোমরা কাটাছেড়া করবে। সেটা তো পরে সে গল্প আছে, অন্য গল্প। এটা এক। 2 নম্বর প্রসঙ্গে আসি, কালকে আনন্দবাজারে লিখেছে এবং এটা বহুল প্রচারিত, উনি পালিয়ে এসছেন যোগেন্দ্রনাথ মণ্ডল, কি নাকি শ্যামাপ্রসাদের বাংলা, এটা পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদের বাংলা। এই বাংলায় নাকি যোগেন্দ্রনাথ মণ্ডল স্থান পেয়েছেন। ভালো কথা, 1950 সালের অক্টোবরে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল এখানে এসেছেন। সে কি ওখানে জটিল প্রক্রিয়া, লিয়াকতের মন্ত্রিসভা হয়েছিল জিন্নার মৃত্যুর পরে, সেই গল্পে আর গেলাম না। আমাদের মধ্যেও বিশ্বাসঘাতকতা হয়েছিল আমাদের সমাজের মধ্যে, এবং যোগেন মণ্ডল সম্পর্কে বহুত অপপ্রচার করেছে আমাদের সমাজের মানুষেরও। এবং তখন অনেকে বলে যোগেন্দ্রনাথ মণ্ডল ওপারের হিন্দুদের এখানে আসতে বাধা দিয়েছে, তখন আবার লিয়াকতের কাছে উল্টো কথা বলছে আমাদের লোকজন, যে যোগেন মণ্ডল পূর্ববঙ্গের হিন্দুদের ভারতবর্ষে যাওয়ার জন্য উস্কানি দিচ্ছে, মানে উল্টো কথা। এরকম ধরনের নানা রকম কথাবার্তা হচ্ছে, এবং সেটা মহারাষ্ট্রের কাগজে বেরোচ্ছে, ব্রিটেনের কাগজে যোগেন মণ্ডলের সম্পর্কে বেরোচ্ছে। এইসব কাগজগুলো লিয়াকতের কাছে সাবমিট করা হচ্ছে, নানা রকম সমস্যা। তখন লিয়াকত যোগেন মণ্ডলকে হেনস্থা করবার জন্য অ্যাভয়েড করতে চাইছে, এবং যোগেন মণ্ডলের যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের ইন্টারন্যাশনাল যে মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে যোগেন মণ্ডলকে বাদ দিয়ে অন্যজনকে পাঠাচ্ছে লিয়াকত, এইসব করছে। তখন যাই হোক, উনি যোগেন্দ্রনাথ মণ্ডল ক্রমশ বুঝে গেলেন, উনি এখানে চলে এলেন। কবে? 1950 সালের অক্টোবর মাসে। সেটা নিয়ে বলা হয় যে শ্যামাপ্রসাদের বাংলায় এসছেন এবং উনি পালিয়ে এসছেন বলে যোগেন্দ্রনাথ মণ্ডল সম্পর্কে অপপ্রচার আমরা শুনে আসছি। এইবার ঘটনা হলো কি, আমরা তো প্রশ্ন করি না এটা, যে তার 11 মাস পরে 1951 সালের 27শে সেপ্টেম্বর কেন নেহরু মন্ত্রিসভা থেকে বাবা সাহেবকে পদত্যাগ করতে হয়? লিয়াকতের মন্ত্রিসভা থেকে যোগেন্দ্রনাথ মণ্ডল পদত্যাগ করেছে, আমরা প্রশ্ন করি। তাহলে নেহরু মন্ত্রিসভা থেকে আম্বেদকর পদত্যাগ করেছেন কেন? সে প্রশ্নটা কেন ওঠে না? হ্যাঁ, তখন কি বলে আমাদেরই মানুষজন, তারা ওইসব দল করে, বলে কি যে আম্বেদকর পদত্যাগ করলেও তো ভারত ছেড়ে যেতে হয়নি, যোগেন্দ্রনাথ মণ্ডলকে তো পাকিস্তান ত্যাগ করতে হয়েছে। এটা বলে, উত্তরটা তো দিতে হবে। এখানে একটা অঙ্ক আছে, তখনকার অবিভক্ত বঙ্গে 57% মুসলমান, 43% হিন্দু, মানে অমুসলমান, ঠিক আছে?
যখন ভাগ হয়ে গেল, পূর্ববঙ্গে পড়ে গেল 71% মুসলমান, 29% অমুসলমান। তাহলে যোগেন্দ্রনাথ মণ্ডলকে ধরে নিলাম সংখ্যালঘু সমাজের একজন নেতৃত্ব, কারণ 29%। তাহলে সেখানে সংখ্যাগুরুর দ্বারা সংখ্যালঘু নেতৃত্ব অবহেলিত হতে পারে, নির্যাতিত হতে পারে, নানা রকম হতে পারে। তাহলে ভারতবর্ষে মণ্ডল কমিশন যেখানে বলছে 15% ওরা, আর 75% আমরা, আর 10% বলা হচ্ছে মুসলমান, বৌদ্ধ ইত্যাদি মিলিয়ে ইত্যাদি বলা হচ্ছে সংখ্যালঘু। তাহলে আমি এই 75% যদি ধরি এসসি এসটি ওবিসি, তার নেতৃত্ব আম্বেদকরকে, ওই 15%-এর নেতৃত্ব নেহরুর মন্ত্রিসভা থেকে কেন পদত্যাগ করতে হয়? লিয়াকতের মন্ত্রিসভা ওরা সংখ্যাগুরু, যোগেন মণ্ডলের পদত্যাগ করতে হতেই পারে। তাহলে এখানে সংখ্যাগুরুর নেতৃত্ব আম্বেদকরকে কেন সংখ্যালঘুর নেতৃত্বর মন্ত্রিসভা, নেহরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়? কি প্রশ্ন তো উঠতে পারে। 2 নম্বর কথা হলো যদি উল্টো চিত্র হতো, ওরা বলছে যে আম্বেদকরকে তো ভারতবর্ষ ত্যাগ করতে হয়নি, যোগেন মণ্ডলকে পাকিস্তান ত্যাগ করতে হয়েছে, মানে ওরা একটা সেন্টিমেন্ট গ্রো করতে চাইছে। কি সেন্টিমেন্ট? হিন্দু মুসলমান। এইভাবে করে এসসি এসটি ওবিসিরা আমাদের চারিদিকে বোটানিক্যাল গার্ডেনের ঝুড়ি নামিয়ে থাকো, আমরা প্রোটেক্টেড থাকি বলে আমরা রাজনীতির ফায়দাটা নিই। এইটা হচ্ছে গল্প, এছাড়া অন্য কোনো গল্প নেই। আর প্রাইভেটাইজেশন নীতি নিচ্ছে তলে তলে, নিয়ে আমাদের পায়ের তলা থেকে মাটি সরাচ্ছে। হ্যাঁ, এখন ওখানে যে আন্দোলনটা হচ্ছে ওকে আবার অনেকে সাপোর্ট দিচ্ছে, যাক সে গল্প আলাদা। আমি যেটা বলতে চাইছি সেটা হলো এই যে অঙ্কটা, যদি ওখানে 71% মুসলমান আর 29% অমুসলমান পূর্ববঙ্গে, যদি ভারতবর্ষে 71% আর্য শ্রেণীর লোক হতো, মানে নেহরু গোষ্ঠীর লোক হতো, আর বাবা সাহেব আমরা যদি 29%-এর মধ্যে পড়তাম, তাহলে এখানেও আম্বেদকরকেও এই ভারতবর্ষের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে অন্য ব্রিটেনে চলে যেতে হতো, এখানে ঠাঁই হতো না। অঙ্ক এখানে একটা রয়েছে। তাহলে যে যোগেন্দ্রনাথ মণ্ডল ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে এলেন, সেই যোগেন্দ্রনাথ মণ্ডল কোন দেশে এলেন? 75% এসসি এসটি ওবিসির দেশে এলেন। শ্যামাপ্রসাদের দেশ নয়, শ্যামাপ্রসাদের বাংলা নয়। এখানে যেহেতু বহুজন সমাজের মানুষ বেশি, তাই আম্বেদকরকে পদত্যাগ করে বিদেশে যেতে হয় না। আর ওখানে যোগেন্দ্রনাথ মণ্ডলের সমাজের মানুষ কম, তাই তাকে পদত্যাগ করে দেশ ত্যাগ করতে হয়। তাহলে একটা শঙ্কার বিষয় তো রয়েছে। এই শঙ্কার বিষয়টা যখন আমরা ভালোভাবে মানুষকে বলছি, মানে বিজেপি যারা করে, সোজা কথা আমাদের মানুষজন, তখন বলছে সত্যি তো তাই, যে এইখানে যদি ব্রাহ্মণ্য শ্রেণী বেশি হতো সংখ্যায়, তাহলে তো আম্বেদকর পদত্যাগ করার পরে এই দেশে ঠাঁই হতো না, তাহলে এতে আমাদের কারো ঠাঁই হতো না। যেমনভাবে যেটা হচ্ছে ওখানে, তেমনটাই এখানে হতো। সুতরাং এই যে অপপ্রচার, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল সম্পর্কে আজকের যে ঐতিহাসিক দিন, তিনি যেভাবে কঠিন সংগ্রাম প্রত্যেকটা জায়গায় বাঁধ দেওয়ার চেষ্টা করেছেন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল, আমি সেই জন্য খুব বিশ্বাস করি যে পুনা চুক্তির সময়ে যদি উনি আরও সিনিয়র হতেন এবং রাজনীতির ময়দানে, উনি তো 37 সালে এসছেন, তাহলে পুনা চুক্তিটাও হতো না। যেন তেন প্রকারণ এই হেমচন্দ্র নস্করকে, ওই এমসি রাজাকে কনভিন্স করে, এবং আমাদের তপশিলি সমাজের যারা আম্বেদকরের বিরুদ্ধে গিয়ে গান্ধীর সঙ্গে হাত মিলিয়েছিল 32 সালে, এই যোগেন্দ্রনাথ মণ্ডল তাদেরকে বশীভূত করে ওই আম্বেদকরের পাশে দাঁড় করাতো। যেমনভাবে আম্বেদকরকে এখান থেকে জিতিয়েছে, ঠিক তদ্রূপভাবে যেত। তাহলে আজকের রাবণ কার কাছে হেরেছে? রামের কাছে না তো, বিভীষণের কাছে হেরেছে। সিরাজদৌল্লা কার কাছে হেরেছে? রবার্ট ক্লাইভের কাছে না, মির্জাফরদের কাছে হেরেছে। আম্বেদকর কার কাছে হেরেছে? গান্ধীর কাছে হেরেছে না, গান্ধীর কাছে হারেনি, হেমচন্দ্র নস্কর এমসি রাজাদের কাছে হেরেছে। এইভাবেই তো আমাদের চর্চাটা করা উচিত। আজও আমরা রোজ পুনা চুক্তি হচ্ছে, আমরা পরাজিত হয়ে আছি, আমাদের মানুষজনরাও নিয়ে ওরা এসসি এসটি সেল করছে, মানে দ্যাট মিনস পুনা চুক্তি, যে তোমরা আমাদের এখানে থাকো, থেকে এইসব করো। এই হচ্ছে ব্যাপার। বাবা যোগেন্দ্রনাথ মণ্ডল সম্পর্কে শেষ কথাটা হলো এই, যে বাবা সাহেবের মৃত্যুর পরে ওখান থেকে যারা বৌদ্ধ হয়েছিল সবাইকে ডিরিজার্ভ করে দিল, তফসিলি তালিকা থেকে কেটে দিল নাম কংগ্রেস। যোগেন মণ্ডলকে কেউ বলেনি। কলকাতার একটা কাগজে বেরিয়েছে, যোগেন মণ্ডল সেই কাগজটা হাতে পেয়েছিলেন কিভাবে, বাই চান্স।
পেয়ে উনি ওদের সঙ্গে কন্ট্যাক্ট করলেন যে কী ব্যাপার এই, তখন বললেন এত বড় ব্যাপার, উপযাচক হয়ে